গলির পর গলি পেরিয়ে তারা ঢুকলো একটা পুরানো আধো অন্ধকার বাড়িতে। দীর্ঘ সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় তৃণার মনে অনির্বাচনী একটা ভয় খামচে ধরলো। ঘাড়ের পেছনে ঘাম জমলো। দরজাটা খুলতেই ভেতর থেকে আরেকজন ছেলে মানুষ বেরিয়ে এলো। গম্ভীর মুখ, তীক্ষ্ণ দৃষ্টি। তৃণা থমকে দাঁড়ালো। রাসেল হেসে বলল, ভয় পাস না, ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড, চল ভেতরে। তৃণা কিছু বলতে চাইলো কিন্তু শব্দ বের হলো না। ভেতরের বাতাসে একটা চাপা বন্ধ ভারী গন্ধ। মনে হলো যেন অক্সিজেন কমে গেছে হঠাৎ। বাড়ির দরজাটা ভেতর থেকে বন্ধ হওয়ার শব্দ শুনেই তৃণার বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল। এরপর যা ঘটলো তা এত দ্রুত, এত আচমকা, এত অপরিচিত ক্রুতার রূপে আছড়ে পড়ল যে তৃণা চেষ্টা করেও কিছুই করতে পারল না। তার প্রতিবাদ, কান্না, চিৎকার সব গিলে ফেলল বন্ধ দরজার পুরো কাঠ। তৃণা অনুভব করল সে যেন নিজের দেহে নয়, অন্য কারোর ছায়া হয়ে গেছে। তার হাত, তার পা, তার কণ্ঠ কিছুই আর নিজের ছিল না। সময় থেমে গেল, পৃথিবী থেমে গেল। শুধু ভেতরে ভেতরে চিৎকার করতে থাকা একটা মেয়ে পড়ে রইল নীরব, ভাঙা, অসহায় অবস্থায়। সব যখন শেষ হলো তখন তৃণা অনুভব করলো তার গায়ে কেউ যেন লোহা চাপিয়ে দিয়েছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। চোখে জল নেই, কিন্তু বুকের ভেতর এক সমুদ্র জোয়ার। রাসেল ঠান্ডা চোখে সামনে দাঁড়িয়ে রইল। তার হাতে মোবাইল। স্ক্রিনে কিছু ছবি ঝলসে উঠল। তৃণার হৃদস্পন্দন থেমে যাওয়ার মতো। রাসেলের কণ্ঠস্বর ভয়াল অনুরণ, একটা কথা কান খুলে শুনে রাখ, খুব চালাকি করবি না। আর যা হয়েছে যদি কারোর কানে যায় তাহলে এগুলো দেখেছিস সব পাবলিক করে দিব। তোর শরীর কোথায় কোথায় আমি গেছি সবাই দেখবে, বুঝছস? চুপচাপ বাসায় যা। মুখ খোলার চেষ্টা করলেই শেষ। তৃণার ঠোঁট কাঁপলো। সে চেষ্টা করেও একটা শব্দ বের করতে পারল না। দরজাটা খুলে গেলে সে যেন নিজের পায়ে নয়, কারোর ঠেলা ধাক্কায় বাইরে বেরিয়ে এলো। বাড়ির সিঁড়ি দিয়ে নামতে নামতে মনে হচ্ছিল সে হাঁটছে না, বরং ভেসে যাচ্ছে। পৃথিবীর রং ফ্যাকাশে হয়ে আসছে, শব্দগুলো দূরে সরে যাচ্ছে। তার ভেতরটা ভেঙে যাচ্ছে, বিশ্রী হয়ে যাচ্ছে, ধুলো হয়ে যাচ্ছে। গলি ধরে হাঁটতে হাঁটতে তৃণার গলা শুকিয়ে কাঠ, হাত কাঁপছে। নারীর সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে অন্ধকার লজ্জার বোঝা আঁকড়ে ধরে সে অন্ধের মতো রাস্তা পার হলো। বাজারের ভিড়, মানুষের হাঁটা, গাড়ির হর্ন কিছুই শুনতে পেল না। বাসার দরজায় এসে দাঁড়ালে তার মনে হলো একটা বিশাল কালো ছায়া তাকে অনুসরণ করছে। তার সারা শরীর ভারী, বমি আসছে, চোখ ফুপিয়ে উঠছে, তবু কান্না নেই। সে দরজায় হাত রাখলো, আঙ্গুলগুলো কাঁপছে, হৃৎপিণ্ড যেন গলার কাছে এসে আটকে আছে। দরজাটা খোলাই। তৃণা দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো, ভাঙা, চূর্ণ, লাঞ্ছিত এবং সম্পূর্ণ একা রূপে। দরজা ঠেলে ভেতরে ঢুকে তৃণা যেন এক শীতল ভারী নীরবতার মধ্যে ডুবে গেল। ঘরটির পরিচিত স্যাঁতসেঁতে শীতলতা আজ আরো বেশি দম বন্ধ মনে হলো। শিশির তখনও ঘুমিয়ে আছে কিনা সেদিকে তাকানোর সাহস হলো না তার। শিশিরের উপস্থিতি আজ তার কাছে এক অসহ্য বিচারকের মতো। তৃণা একটি শব্দও না করে ছায়ার মতো দ্রুত গতিতে বাথরুমের দিকে গেল। তার প্রতিটি পদক্ষেপ ভারী এবং যন্ত্রণাগ্রস্ত। সে লাঞ্ছিত, চূর্ণ বিচূর্ণ। তাকে এখন শুধুমাত্র তার লজ্জাই চালিত করছে যেন। বাথরুমের দরজা ভিজিয়ে দিয়ে সে ফোঁস করে একটা দীর্ঘ কম্পিত শ্বাস ফেলল। ভেতরের আয়নায় নিজের ফ্যাকাশে বিধ্বস্ত মুখটা দেখেও চোখ ফেরাতে পারল না। সেখানে ভয়, ঘৃণা এবং গভীর অপরাধ বোধের এক অদ্ভুত মিশ্রণ। সে আজ নিজেকে চিনতে পারছে না। তৃণার চোখ থেকে জল এলো না, কারণ তার ভেতরের যন্ত্রণা এত তীব্র যে তা কান্নার পথও রুদ্ধ করে দিয়েছে। সে কাঁপতে কাঁপতে কল ছেড়ে দিল। জলের শব্দে তার কান্নার নীরব প্রস্তুতি। শাওয়ারের নিচে দাঁড়িয়েও সে যেন স্তম্ভিত। তারপর হঠাৎই ভেতরের বাঁধ ভেঙে গেল।
ফুপিয়ে ওঠার বদলে তার গলা থেকে এক অসহায় চাপা গোঙানির মতো শব্দ বেরিয়ে এলো। সে চিৎকার করে কাঁদতেও পারল না, কারণ বাথরুমের বাইরের দেওয়ালে তার ভয়, তার লাঞ্ছনা লুকিয়ে ছিল। চোখের জল নয়, যেন মনের জমাট অন্ধকার গলে গলে পড়ছে। তার সারা শরীর শিহরিত হচ্ছে সেই অপরিচিত ক্রূরতার স্মৃতিতে। কেন, কেন রাসেল এমন করলো? এই প্রশ্নটি তার মস্তিষ্কের গভীরে কিলকের মতো করে গেঁথে যেতে লাগলো। তার তো শুধু একটু মুক্তি, একটু খোলামেলা বাতাস দরকার ছিল। কেন সামান্যতম বিশ্বাসও এমন ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা নিয়ে ফিরে এলো? সে নিজেকেই দোষারোপ করতে লাগলো। কেন সে প্রথম থেকেই সতর্ক হলো না? কেন সেই বন্ধুর বাড়িতে যাওয়ার প্রস্তাবে না বলতে পারল না? সে কেন এত সহজেই রাসেলের কথায় বিশ্বাস করলো? ওই মুহূর্তে যখন রাসেল তার ব্যক্তিগত কথার কথা বলছিল, তখন তার বুদ্ধি, তার প্রতিরোধের সাহস কোথায় ছিল? সেই ঘোরের মধ্যে সে যেন এক অবশ পুতুল হয়ে গিয়েছিল। তৃণা উন্মাদের মতো করে সাবান ঘষতে শুরু করলো। তার উদ্দেশ্য ছিল মুছে ফেলা, ধুয়ে দেওয়া। সে ডলে ডলে শরীর পরিষ্কার করতে লাগলো, যেন চামড়ার প্রতিটি রন্ধ্র থেকে সেই অসহ্য ঘৃণ্য স্পর্শের দাগ মুছে যাবে। সে তার কাঁধ, গলা, হাত, সেই লোহার চাপ অনুভব করা জায়গাগুলো বারবার রগড়ালো। জলের ধারা তার গা থেকে সাবান আর ঘামের সাথে লাঞ্ছনার স্মৃতিগুলো যেন ভাসিয়ে নিয়ে যেতে চাইছে। কিন্তু সে জানে, যত জোরেই ঘষা হোক না কেন, মনের ভেতর যে স্পর্শ, যে বীভৎস দাগ লেগেছে, তা মুছবে না। সেই দাগ গভীর, অদৃশ্য, যা তার সত্তা পর্যন্ত পৌঁছে গেছে। অপমানিত, কলঙ্কিত হতে হলো নিজেকে। তার চেনা, তার চেতনা যেন দ্বিধা বিভক্ত। এক অংশ ক্রোধে জ্বলছে, আরেক অংশ ভয়ে কাঁপছে, আর সবটা মিলে এক অসহ্য ভারে তাকে পিষে মারছে। কাঁদতে কাঁদতে একসময় সে হাঁটু মুড়ে বসে পড়ল। জল তার শরীর থেকে নয়, যেন ভেতরের ক্ষত থেকে রক্তক্ষরণের মতো বইতে লাগলো। সে এখন আর শুধু তৃণা নয়, সে ভেঙে যাওয়া এক আত্মা, যে বাইরে বেরোনোর সামান্যতম আশায় তার সর্বস্ব হারিয়েছে। সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে। বাইরে আলো বাতাসে একটুক্ষণের জন্য বেরিয়ে আসার উত্তেজনা এখন মৃত, স্তব্ধ। তৃণা যখন ঘরটিতে প্রবেশ করলো, তখন তার শরীর থেকে নোনা জল আর সাবানের তীব্র গন্ধ ভেসে আসছিল। শিশির তখনও ঘুমিয়েছিল। গভীর দুপুরে শুরু হওয়া তার ঘুম ভাঙেনি। তাই তৃণা নীরবে প্রবেশ, কাঁপা অবস্থায় আবারও ঘরের ভেতরে ঢোকা, কোনোটাই তার নজরে আসেনি। বাথরুম থেকে বেরোনোর সময় তৃণা একটি পোড়া খাওয়া পুরানো সুতির থ্রি পিস পরেছে। শরীর মুছলেও সে তার আত্মার গভীরে লেগে থাকা দাগ মুছতে পারেনি। চোখ জোড়া ভোঁতা, অনুভূতিহীন, আর ঠোঁট দুটি চেপে থাকায় মুখাবয়বের এক স্থবির কাঠিন্য। ঘরের ভেতরের অলস নীরবতা ভেঙে গেল শিশিরের নড়াচড়ায়। উপুড় হয়ে থাকা থেকে সে এবার পাশে কাত হলো। চোখ খুলে পাশেই তৃণার অস্বাভাবিক স্থির উপস্থিতি টের পেল। এই, এতক্ষণ কই ছিলা? ঘুম জড়ানো মোটা স্বরে জিজ্ঞাসা করলো শিশির। তৃণা কোনো জবাব দিল না। সে ঘরের এক কোণে রাখা পানির জগ থেকে এক গ্লাস পানি পান করলো। তার গলা ভেতর থেকে শুকিয়ে কাঠ হয়ে গেছে। শিশির এবার পুরোপুরি উল্টে বসলো। মাথার চুলগুলো হাত দিয়ে এলোমেলো ভাবে ঠিক করে ভুরু কুঁচকে তাকালো। ফ্যানের মৃদু শব্দ ছাড়া ঘরে আর কোনো আওয়াজ নেই। কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? আর এই অবেলায় আবার গোসল কেন? জ্বর আনাতে চাও নাকি? শিশিরের স্বরে স্পষ্ট বিরক্তি। তৃণা ওড়নার আঁচলটা আরেকটু টেনে নিল। তার কণ্ঠস্বর শুষ্ক এবং প্রাণহীন। দায়সারা ভাবে বলল, না, একটু গরম লাগছিল, তাই গোসল করলাম। গরম লাগছিল? কি হয়েছে তোমার? মুখটা এমন পাথরের মতো করে রাখছো কেন? সাহেলি ভাবির বাড়িতে কোনো ঝামেলা হয়েছে নাকি? তৃণার মাথা ভেতর থেকে ভো ভো করছে।
প্রতিটি প্রশ্ন তার ক্ষত স্থানে যেন আরো লবণ ছিটিয়ে দিচ্ছে। সে মুখ ঘুরিয়ে জবাব দিল, না, কোনো ঝামেলা হয়নি। কেন? আপনার এত জানতে হবে কেন? ভালো লাগছে না, তাই মুখটা এইরকম। ভালো লাগছে না কেন? কিসের এত ভালো লাগা না লাগা? আমাকে তো সবকিছু বলতেই হবে। আমি তোমার স্বামী না? তোমার সাথে কি হয়েছে, কি হচ্ছে, সবই আমার জানা দরকার। শিশির এবার উঠে দাঁড়ালো। তার গলার স্বর ক্রমশ উচ্চ এবং কর্কশ হচ্ছে। তৃণা এবার মুখ ফিরিয়ে সরাসরি শিশিরের চোখে তাকালো। সেই দৃষ্টিতে মিশে অতৃপ্তি, বেদনা আর গভীর নীরব প্রতিবাদ। সব আপনার জানা দরকার, তাই না? তাহলে শুনুন। সারাদিন এই খুপড়ি ঘরে থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। বাইরে বেরোলাম একটু, খোলা হাওয়া নিলাম। এখন আর ভালো লাগছে না। আপনার কি কোনো কাজ নেই? সারাদিন ঘুম আর শুয়ে থাকা? আমার আর সহ্য হচ্ছে না এই ঘর। আপনার মতো অকর্মা মানুষের সাথে আমার আর এক মুহূর্ত ভালো লাগে না। কথাগুলো তৃণার মুখ দিয়ে বিষের মতো বেরিয়ে এলো। সে আসলে লাঞ্ছনার জ্বালা এবং নিজের অপরাধ বোধ থেকে বাঁচতে শিশিরের উপরে ক্ষোভ ঢেলে দিল। এই মুহূর্তে তার ভেতরের সমস্ত যন্ত্রণা ক্ষতি করার এক তীব্র বাসনা তৈরি হয়েছে। শিশিরের চোখ লাল হয়ে ওঠে। তার শরীরের শিরাগুলো ফুলে গেল। এত বড় অপমান! কি বললে তুমি? অকর্মা? আমি অকর্মা? কাজ পাচ্ছি না, আমি কি করব? আর এত কি করিত কর্মা লাগলে আসছো কেন আমার সাথে? তখন হুঁশ ছিল না? না, ছিল না তো। হুঁশ ছিল না থাকলে আপনার মতো একটা মেরুদণ্ডহীন লোকের জন্য নিজের জীবনকে এভাবে নষ্ট করে? সি! তৃণা প্রায় চিৎকার করে উঠল। তোমার সাহস কত? তুমি আমাকে মেরুদণ্ডহীন বলো? তোমার মতো মেয়ে! একটু বেরিয়ে কি দুনিয়া দেখে ফেলেছো নাকি, হ্যাঁ? এত তেজ আসে কোথা থেকে? আমার ঘরে বসে আমার পয়সায় খেয়ে আবার আমাকেই অপমান করা! কথাটা শেষ হওয়ার আগেই শিশিরের হাত বিদ্যুৎ বেগে উঠে গেল। চটাস! একটা তীব্র শব্দে তৃণার ডান গালে শিশিরের হাতের ছাপ বসে গেল। চোখ বিস্ফোরিত হয়ে গেল তৃণার। গালে গরম রক্ত ওঠার অনুভূতি হলো। আঘাতটা অপ্রত্যাশিত হলেও তার গভীর লাঞ্ছনা যেন মুহূর্তেই ক্রোধের আগুনে পরিণত হলো। মারলেন আমাকে? আপনি আমাকে মারলেন? তৃণা মুহূর্তেই দ্বিধা না করে তার সমস্ত অপমান, লাঞ্ছনা এবং রাসেলের দেওয়া যন্ত্রণাকে এক করে পাল্টা আঘাত হানলো। সে দুই হাত শক্ত করে শিশিরের বুকে ধাক্কা দিল। ধাক্কা খেয়ে শিশির টাল সামলাতে না পেরে পেছনের দেওয়ালের সাথে ধাক্কা খেল। শিশির আরো ক্ষিপ্ত হয়ে উঠল। সে এবার হিংস্রভাবে তৃণার হাত চেপে ধরল। তৃণা ছাড়ানোর চেষ্টা করতে করতে কাপা কণ্ঠে বলল, ছাড়ুন আমাকে। আপনার মতো লম্পট মানুষকে আমি ঘৃণা করি। আপনার কারণে আমার জীবন শেষ, সব শেষ। শিশির কথাটার অর্থ বুঝতে পারল না, কিন্তু তার প্রতিটি শব্দ যেন তার ভেতরের আগুনের ফুলকি ছড়িয়ে দিয়েছে। তাদের দুজনের গলার স্বর এবার হিংস্র পশুর মতো হয়ে উঠল। শিশির তৃণার হাতটা চেপে ধরে ঝাঁকাতে শুরু করলো। আমি নষ্ট করছি? আর তুমি কিচ্ছু করো নাই? তোমার জন্য আমার পরিবারের মানুষ আমাকে দুই চোখে দেখতে পারে না। আমার জবটা গেল, আমার সম্মান, অর্জন সব শেষ। তৃণা পাগলের মতো চিৎকার করে উঠল। তাহলে ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। আমি এক মুহূর্তও থাকবো না এখানে আর। আমি চলে যাব, চলে যাব। এত অপবাদ মাথায় নিয়ে আপনার সঙ্গে এক ছাদের তলায় আর থাকতে চাই না, চাই না। সে নিজেকে মুক্ত করার জন্য পা দিয়ে লাথি মারল শিশিরের পায়ে। শিশির এবার তৃণার দু বাহু ধরে সজোরে ধাক্কা মারল বিছানার ওপর। তৃণা বিছানার উপরে পড়ে গেল। তার চোখ থেকে অশ্রু নয়, যেন আগুন ঝরছে। সে উঠে বসার আগেই শিশির তার বুকে ঝুঁকে এলো। তাদের দুজনের চোখেই এখন ঘৃণা, ক্ষোভ এবং চরম ক্রোধের প্রলয়নকারী রূপ। গলির শেষ মাথায় টিনের চালার নিচে সেই পুরানো টঙের দোকানটা। সন্ধ্যা নেমে গেছে আরো অনেক আগেই, কিন্তু দোকানের টিমটিমে বাল্বের আলোয় সিগারেটের ধোঁয়া আর চাপা হাসির কথার এক কুৎসিত পরিবেশ তৈরি হয়েছে। রাসেল এবং বিজয় দুটো টুল টেনে বসে আছে।
দুজনের হাতেই সিগারেট, তবে রাসেলের টানগুলো দ্রুত এবং অস্থির। সে যেন ভেতরে ভেতরে পড়ছে। অন্যদিকে বিজয় আরাম করে ধোঁয়া ছাড়ছে। তার চোখে এক ধরনের শীতল, তৃপ্ত ক্রূরতা। বিজয় একরাশ ধোঁয়া ছেড়ে বাঁকা ঠোঁটে হাসল। কি রে ছোট ভাই, মুখটা এমন শুকনো কেন? ত্রিনা তো চলে গেল, এখন তো একটু ফুর্তি কর। দেখলি তো, এমন মাল পয়সা দিলেও পাওয়া যায় না। যা চাইলি তাই তো পেলি, এখন তো একটু খুশি হ। রাসেল সিগারেটটা ঠোঁট থেকে সরিয়ে অস্থিরভাবে চারপাশে তাকালো। খুশি? কিসের খুশি ভাই? আপনার এই চাপ আমি আর নিতে পারছি না। আপনি কবে এইসব বন্ধ করবেন? আর আমার ঋণটা কবে শেষ হবে? বিজয়ের হাসিটা এবার আরো দীর্ঘ হলো, তবে তা করুণা বা বন্ধুত্বের হাসি নয়। আরে বাবা, এত অধৈর্য হচ্ছিস কেন? তোকে যে আমি বিশাল একটা অ্যামাউন্ট দিয়েছিলাম, সেটা কি একদিনে শোধ হবে? দেখ, তোর তো কোনো কামাই নেই, তোর বাবার কাছেও টাকা নেই। তুই নিজেই তো বললি তোর টাকা শোধ করার একটা পথ আমার কথা শোনা। আর তো শুনতে থাক না। বিজয় রাসেলের কাঁধে আলতো করে চাপ দিল। আর শোন, টাকা দিলেই পতিতা পাওয়া যায় ঠিক, কিন্তু সেখানে এই মজাটা পাবি না রে ছোট ভাই। সেখানে থাকে একটা পেশাদার হিসেব। কোনো টান নেই, কোনো ভয় নেই, কোনো নতুনত্বের স্বাদ নেই। কিন্তু এখানে একটা সরল সাধারণ মেয়ের বিশ্বাস ভাঙার যে মজা, তাদের চোখের অসহায়তা, এইটা তোকে আরো বড় হতে হবে বুঝতে হলে। আর মজা কি আমি একা নিলাম? তুইও তো নিলি নাকি? রাসেলের মুখটা তিক্ত হয়ে গেল। সে নিজের ভেতরের ঘৃণা চেপে গেল। আমি আর পারছি না ভাই। সমাপ্তি। সমাপ্তিও আমার সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছে। সে কিভাবে যেন জানতে পেরেছিল যে আমি তাকে আপনার কাছে নিয়ে যেতে চেয়েছিলাম। সে আমাকে সে আমাকে এমন জঘন্য কথা বলল। আমি তাকে সত্যিই ভালোবাসতাম। বিজয় মুচকি হেসে সিগারেটে টান দিল। দেখ, ভালোবাসা জিনিসটা হলো বাজারের ফুচকার মতো। মন চাইবে খাবি, মন না চাইলে ফেলে দিবি। আর তুই সমাপ্তিকে সত্যি ভালোবাসলে তাকে কি এমন রিস্কে ফেলতে পারতি? সব মিথ্যা, বুঝছস? টাকাই হচ্ছে আসল ক্ষমতা। বিজয় ফিসফিস করে রাছেলের কানের কাছে ঝুঁকে বলল। বিজয় ফিসফিস করে রাছেলের কানের কাছে ঝুঁকে বলল, এখন তোর হাতে আরো একটা বড় তাস। ওই ত্রিনা তোর খুব ভালো বন্ধু ছিল, তাই না? দেখলি তো, শেষ পর্যন্ত সেও তোর ফাঁদে পড়ল। তোর কথা বিশ্বাস করে আমার বাসায় গেল। এখন তোর হাতে তার নগ্ন ছবি আছে। বিজয়ের চোখ দুটো জলজল করে ওঠে। সিগারেটের শেষ অংশটা নিচে ফেলে জুতা দিয়ে পিষে ফেলে। কাল দুপুরে একটা ফোন করিস দেখি, এরপর কাকে আনিস তুই? তোর কলেজের ফ্রেন্ড সার্কেলে আরো অনেক সেক্সি মেয়ে বন্ধু আছে, তাই না? রাসেলের মাথা নিচু করে রইল। তার ভেতরের বন্ধুত্বের সামান্যতম মূল্যবোধ, অনুশোচনা আর ভয় মিলে এক অসহ্য যন্ত্রণা তৈরি করছে। সে জানে, সে এখন শুধু বিজয়ের হাতের পুতুল নয়, সে নিজেই এখন এক ভয়ঙ্কর শিকারী, যার হাতে অনেকগুলি মেয়ের জীবন ও সম্মান সম্পূর্ণভাবে বন্দী। তার পকেটে থাকা ফোনটা যে এখন তার ক্ষমতার প্রমাণ, এবং একই সাথে তার পাপের প্রতীক বহন করছে। হাঁটি হাঁটি পা পা করে শীত যেন জেঁকে বসেছে এবার। এই পৌষের সকালে আকাশ থেকে ঘন কুয়াশার আবরণে ঢাকা। প্রকৃতি যেন গভীর অভিমানে মুখ ফিরিয়ে নিয়েছে। চারপাশের পরিবেশ জুড়েই থমথমে নীরবতা। গাছের পাতাগুলো ভিজে জবজবে। শীতার্ত কাকেরা অলসভাবে ডালপালায় বসে থেকে শুধু মাঝে মাঝে করুণ স্বরে ডেকে উঠছে। এত ঠান্ডা! বেলা 12টা পেরোলেই তবেই একটুখানি সূর্যদেবের নরম আলো দেখা মেলে, তাও যেন নিতান্তই দায়সারা উপস্থিতি। এই হিমেল প্রকৃতিতে দীক্ষার বুকের ভেতরটাও আজ প্রকৃতির মতোই শূন্য, রিক্ত আর নিঃস্ব লাগে। চারিদিকে কেবলই শূন্যতা, আর সেই শূন্যতায় নিজেকে শূন্য লাগে।
শীতকাল এলেই তার হুট করেই মনে পড়ে যায় শিশিরের কথা। শিশিরের শীতকাল বড্ড প্রিয় ছিল, কারণ এই ঋতুতেই এক কম্বলের উষ্ণ আশ্রয়ে দুজন গুটি-সুটি হয়ে শুয়ে থাকা যেত অনেকক্ষণ। বাইরের হাড় কাঁপানো ঠান্ডা ভেদ করে উষ্ণতার খোঁজে। শিশির পুরো রাতটা দীক্ষার শরীরের ওমে ঢুকে তবেই ঘুমাতো, আর ফিসফিস করে বলতো রাজ্যের দুষ্টুমি কথাবার্তা। স্মৃতিগুলো আজ কাচের গুঁড়োর মতো বিঁধে রয়েছে হৃদয়ের দর্পণে। মনে পড়ে যায় তাদের সেই ভোরবেলার আয়োজন, একসাথে গাছ থেকে নামানো টাটকা খেজুরের রস খেতে যাওয়া, শহরের কোলাহল ফেলে গোলাপ গ্রামের সুবিশাল বাগানে গোলাপের সৌন্দর্যে মুগ্ধ হওয়া, আর সকাল সকাল কনকনে জলে গোসল সেরে দুজনে ছাদে গিয়ে মিষ্টি রোদে গা পোহাতে পোহাতে দুষ্টু মিষ্টি খুনসুটি করা। আহা, কত কত স্মৃতি! দীক্ষার গর্ভকালীন জীবনের 6 মাস পেরিয়ে সবে 7 মাসে পড়েছে, অথচ এই সময়ের ভেতর একবারের জন্যেও শিশির তাকে ফোন করেনি, টেক্সট করেনি। দীক্ষা জানে আর কোনোদিন হয়তো করবেও না, বরং তার চলে আসায় শিশিরের কাঁধ থেকে একটা বড়সড় ঝামেলা মুক্ত হয়েছে। তবুও অভ্যাসের বশে দীক্ষা শিশিরের আইডিটা সব সময় দেখে, তার গতিবিধি অনুসরণ করে। মাঝে মাঝেই অনলাইনে দেখা যায় তাকে, অল্প কিছু সময়ের জন্য। দিন 15 আগে শিশির একটি পোস্টও করেছিল, শূন্যতাই পরম শূন্যতা। দীক্ষা বুঝতে পারে না এই গভীর রহস্যময় কথা দিয়ে শিশির আসলে কি বোঝাতে চেয়েছে। তার জীবনে কিসের শূন্যতা, যা এখন পূর্ণতায় রূপ নিয়েছে? নাকি দীক্ষার এই রিক্ততাই তার কাছে মুক্তি? এদিকে ও বাড়ি থেকে শিশিরের মা এবং তার ভাবি প্রায়শ কল করে। দীক্ষার আজকাল কিছুই ভালো লাগে না, তাই কথা বলতেও ইচ্ছে করে না। তবুও খালেদা বেগম বেআইনের সাথে দীর্ঘক্ষণ গল্প করেন, যেন তিনি তাদের দুই মাতৃই কষ্টের ভাগ বটোয়ারা করে নিতে চান। দীক্ষার তাদের প্রতি রাগ নেই, তার রাগ শুধু নিজের শূন্য ভাগ্যের ওপর। বুকের ভেতরটা কেবলই শূন্যতায় খা খা করে। দীক্ষা আর ঘরের ভেতরে থাকতে পারে না। তার মনে হয় এই পূর্ণ ঘরটিও আজ তার শূন্যতাকে আরো বাড়িয়ে দিয়েছে। সে এসে উঠোনের দৌড়ে দাঁড়ালো। শীতল বাতাস এসে তার মনের অব্যক্ত বেদনাকে ছুঁয়ে দিয়ে যায়। প্রকৃতির এই অলস দুপুরে উঠোনটা একদমই ফাঁকা। দূরের নিম গাছের পাতাগুলো মাঝে মাঝে শনশন করে শব্দ করছে, শুনলে মনে হবে কারোর ফিসফিসানি কথোপকথন। আর ঠিক তখনই সেই নীরবতা ভেঙে দীক্ষা চাপা গলায় রমিলার ডাক শুনতে পেল। জানালা দিয়েই হাত বাড়িয়ে তিনি দীক্ষাকে তার কাছে ডাকছেন। দীক্ষার বুকটা কেমন যেন ধক করে উঠল, ব্যস্ত পায়ে ছুটল সেই দিকে। জানালার ধরে দাঁড়াতেই রমিলা হাসি হাসি মুখে বলেন, কেমন আছো গো মা? দীক্ষা নিজেকে সামলে নিয়ে বলল, ভালো আছি মামি, তুমি কেমন আছো? পাগল মানুষের আর ভালো থাকা থাকি, তোমার মুখটা দেখাই তো মনে হইতেছে তুমি ভালো নাই, মিথ্যা বললা। দীক্ষা মলিন ঠোঁটেই হাসলো। রমিলা চোখ সরু করে বললেন, তোমার জন্মের পর তোমারে প্রথম কে কোলে নিছিল জানো? আমি নিছিলাম। আমার এই 2 হাতে তোমার ছোট্ট শরীরটা আমি যখন প্রথম ধরলাম, আমার মনে হয় নাই একটা মানুষের বাচ্চা ধরছি। এত ছোট আর এত নরম। আমার তো তখন পোলাপাইন হয় নাই, পোলাপাইনের মহব্বত কি বুঝিও না। কিন্তু তোমারে কোলে নিতেই আমার মনে হইল তুমি আমারই সন্তান, আমার পেটের মাইয়া। তোমার নাড়ি নক্ষত্র সব আমি জানি। আমারে মিথ্যা বইল না, মনের কথা চাইপা রাইখো না, খুইল্লা দাও মায়ার বাঁধন। যে বাঁধনে খালি কষ্টের পাল্লাই ভারী হয়, সে বাঁধন আর কতকাল গিঁট দিয়া রাখবা? দীক্ষা মাথা নিচু করে ফেলল, 2 হাতে জানালার শিক চেপে ধরল শক্ত করে। তার সেই মুঠের ওপর রমিলাও নিজের হাত দুটো রাখলেন। দীক্ষা আঁতকে উঠল। এত ঠান্ডা শীতল স্পর্শ যেন কোনো জীবন্ত মানুষের নয়। দীক্ষা এই প্রথম খেয়াল করলো রমিলার গায়ে কোনো গরম কাপড় নেই, বাইরে এত কনকনে ঠান্ডা। দীক্ষা চিন্তিত স্বরে বলল,
সোয়েটার পরো নাই কেন? ঠান্ডা লাগবে তো। রমিলা মৃদু হাসলেন। সেই হাসিটা যেন এই শীতের সকালে নরম রোদের মতোই নরম এবং স্নিগ্ধ। পাগল মানুষের ঠান্ডা গরম বোধ থাকে না রে মা। তুমি কথা ঘুরাইও না, আমার দিকে চাও। দীক্ষা তাকালো। রমিলার সেই স্থির তীক্ষ্ণ দৃষ্টি দীক্ষার মনের গভীরে প্রবেশ করলো। বাইর কইরা দাও। কি? তারে বাইর কইরা দাও। মনের মধ্যে তারে আর আসন দিছো, সেই আসন খান শূন্য কইরা দাও। দীক্ষা কিছুই বলল না, নিঃশব্দে কেবল শুনতে লাগলো। রমিলা বলেই চললেন, গিট খোলো, বাঁধন মুক্ত করো। বোকা নারী সেই জনা। প্রতারণার কোনো ক্ষমা হয় না, সেটা প্রেমেরই হোক বা বিশ্বাসের। মনে রাখো, যে পুরুষ একবার নিজেকে দূরে সরিয়ে নেয়, সে আসলে যাওয়ার পথটা নিজের জন্যই স্থায়ী করে নিতে চাইছে। দীক্ষার দুই চোখ ভিজে ওঠে সহসা। সে মাথা নিচু করে হালকা কেঁপে উঠতেই রমিলা তার হাতের বাঁধন ভরসা দিলেন। শক্ত কণ্ঠে বললেন, আমি তোমারে দোয়া দিছি না, তুমি অনেক ভালো থাকবা, অনেক সুখে সুখী হইবা। তাহলে কিসের এত ভয় করো? খোদাই তোমার কপাল দিয়া এমন একজনরে দূরে সরাইছে, যে তোমার জীবনখান নষ্ট করে দিতে পারত। এখন তুমি মুক্ত, তোমার জীবন এখন তোমার হাতে। দীক্ষা মিনমিন স্বরে শুধালো, জানি না মামি, মাঝে মাঝে নিজেরই দোষ দিতে ইচ্ছে করে। মনে হয় যে আমারই বোধহয় কমতি ছিল কোথাও না কোথাও। না হয় কেন এভাবে আমাকে একটা কল দেয় না মামি? আমার কথা ছাড়ো, ওর সন্তানটার কথাও একটুও কি মনে পড়ে না মামি? মায়া কেবল আমার একারই। বিয়েটা তো সেও করেছিল, একদিনের জন্য হলেও তো ভালোবেসেছিল। একদিনের জন্য হলেও তো আমি তার স্ত্রী ছিলাম, তাই না বলো? অথচ এই ভার শুধু আমার একার। কি ভাগ্য মামি! দীক্ষা নিঃশব্দে কপাল ঠেকায় জানালার সিক গুলোয়। রমিলা তার মাথায় হাত বুলিয়ে দিলেন। সেই শীতল স্পর্শে এক সমুদ্র স্নেহ মাখা যেন। আহারে মা, এটাই তো নারীর জনম। শোনো, এই জগতে মায়া কেবলই নারীরই ভূষণ, পুরুষের নয়। পুরুষের মায়া হলো সকালের শিশির সূর্যের আলো পড়তেই শুকিয়ে যায়, আর নারীর মায়া হলো গভীর নদী। পথ হারানো মানুষ তার স্রোতে ভেসে চলে, কিন্তু নদীর গভীরতা কেউ দেখতে পায় না। তারা মায়ার বাঁধন বোঝে না, তারা শুধু সেই নদীর তীরে ফসল দেখে। কিন্তু নদী যে নীরবে তার নিজের সবটুকু দিয়ে যায়, সেই হিসেব কেউ রাখে না। রমিলার কণ্ঠস্বর এবার এক প্রাচীন বেদনার ভারে ভারী হয়ে এলো। তুমি কেন নিজেকে দোষ দাও? তোমার তো কোনো কমতি ছিল না। কমতি ছিল তার ভালোবাসার গভীরতায়, তার দায়িত্বের ভারে। যে পুরুষ সন্তান সম্ভবা স্ত্রীকে ফেলে দিনের পর দিন নীরব নিশ্চিন্তে থাকতে পারে, সে তোমার ভালোবাসার যোগ্যই ছিল না। সে নিজেই তো পূর্ণতা খুঁজেছে শূন্যতায়। তাকে তার পথেই থাকতে দাও। রমিলা থামলেন। দীক্ষার কাঁধে ভার যেন একটু কিছুটা হালকা হলো। এই যে, তুমি ঘরে বসে আছো, চার দেওয়ালের ভেতর কষ্ট চাপা দিচ্ছ। এইটা ভালো না। তোমার ভেতরের যে শিল্পীটা লুকিয়ে আছে, তাকে বের হতে দাও। তুমি যে হাতের কাজের কথা বলছিলা, সেইটা করো। দেখবা, তোমার সুই সুতো যখন কাপড়ের ওপর দিয়ে চলবে, তখন তোমার মনের কষ্টগুলোও সুতো হয়ে বেরিয়ে যাবে। হাতে কাজ থাকলে মাথাটা শান্ত থাকে। আর নিজের রোজগারের টাকায় যে স্বাধীনতা আছে, তার চেয়ে বড় সুখ আর নেই রে মা। সেটাই হবে তোমার আসল প্রতিশোধ। দীক্ষা তার মামিকে জড়িয়ে ধরতে চাইল, কিন্তু মাঝখানে জানালা থাকার কারণে পারল না। দীক্ষা অপ্রস্তুত হলেও রমিলা সামান্য হাসলেন। দীক্ষা বলল, আমি করব মামি, তুমি যেমন বললে তেমনই করব। এইবার আমি সত্যি সত্যি স্বাধীন হব। রমিলা ঠোঁটের হাসি দীর্ঘ করলেন। তার ঝলমলে হাসিটা দীক্ষার কানে যেন এক গভীর আশ্বাসে ভাসিয়ে নিয়ে এলো। তাই করো মা, তোমার জন্য আমার দোয়া আছে। আর মনে রাখো, এই বন্দি ঘর থেকে আমি তোমাকে সবসময় দেখতে পাই। আমি তোমার সাথে আছি। দীক্ষা একটু অবাক হয়ে বলল,
তুমি এত কিছু খেয়াল রাখো? তোমার নাকি মাথাটা আগের চাইতেও বেশি খারাপ হয়েছে। কিন্তু আমার তো মনে হয় তুমি সুস্থ। তুমি বাইরে আসবা মামি? আমি তালাটা খুলে দেই। রমিলা মাথা ঝাঁকালেন। দুনিয়ার আলো বাতাস সবার জন্য না, কারোর কারোর জন্য মাবুদ অন্ধকার তৈরি করেছেন। আমি সেই একজন। আমার অন্ধকারই ভালো লাগে মা। আমি অন্ধকারেই বাঁচতেছি, অন্ধকারেই মরবো। আলোতে তোমরা থাকো, আমি তোমাগো দেখাই খুশি। রমিলা তার কথা শেষ করলেন, জানালার কাছ থেকে সরে গিয়ে ভেতরে খাটের ওপরে বসলেন। পিঠ জানালার দিকে দিয়ে দীক্ষা মুখটা আর দেখতে পারছে না। তাই, কি হলো? আর কথা বলবেন না? আমার ভালো লাগছে না মামি। রমিলা প্রত্যুত্তর করলেন না, কেবলই হাত উঁচু করে ইশারায় দীক্ষাকে চলে যাওয়ার জন্য বললেন। দীক্ষা সরে এলো, তবে তার মাথা ঘুরতে লাগলো মামির বলা কথাগুলি। মনের গিঁটটা খুলতে হবে, মায়ার বাঁধন মুক্ত করতে হবে, কিছু একটা শুরু করতে হবে, সুই সুতোর কাজ। কথাটা ভালোই লাগলো দীক্ষার। আঁকতে পারে সে, রং নিয়ে খেলেছে স্কুল কলেজ জীবনে, কিন্তু সুতোয় ফোড়ন তোলা হয়নি খুব একটা। কিন্তু একবার চেষ্টা করা যেতেই পারে। যা রঙে ফোটানো যায় তা সুতোয় ফুটিয়ে তোলা যাবে না কেন? এই দীক্ষা, এই! দীক্ষা থমকে দাঁড়ালো। খালেদা বেগম ঘর থেকে বেরিয়ে এসে ওকেই ডাকছেন। দীক্ষা যাচ্ছিল একটু পুকুরের ঘাটের দিকে, ওখানে বসতে ভালো লাগে। অনেকক্ষণ ঘাটালোটার উপরে রোদের ছায়া লুকোচুরি খেলে। মায়ের ডাকে অগত্যা তাকে ফিরতে হলো। কিছু বলবে? খালেদা বেগম ফোন বাড়িয়ে দিলেন। বেআইন কথা বলতে চাই। কথাটা শুনতেই চোখ মুখ শক্ত হয়ে উঠল ওর। মা, তুমি তো জানো। খালেদা মোবাইলে হাত চেপে ধরে চাপা কণ্ঠে বলেন, একটু কথা বল। উনি তোর কথা সবসময় জিজ্ঞাসা করে। যা করেছে শিশির করেছে, ওর মা তো কিছু করে নাই। দীক্ষা ফোনটা ধরলো। সাইমা বেগমের কণ্ঠে ভীষণ দুর্বল, আগের মতো শক্ত সবল নেই। দীক্ষার বুকের ভেতরটা হঠাৎ করে ধক করে উঠল। আম্মা, সব ঠিক আছে তো? সাইমা বেগম দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আমার উপরে এত রাগ করছিস মা? আমার সাথে 1 মিনিট কথাও বলতে চাস না? অবশ্য আমি তো খারাপই, আমার পেট থেকেই তো একটা জানোয়ার পয়দা করছি। তুই তো রাগ হবি আমার উপরে। দীক্ষা তরল গলায় শুধালো, আপনার উপরে আমি রাগ হব না কেন মা? আপনি আমার মা। মায়ের উপর সন্তান কি রাগ হতে পারে? তাছাড়া আপনি আমারে যে স্নেহ করছেন, যে ভালোবাসা দিচ্ছেন, আমার জন্য নিজের পেটের সন্তানকে ছাড় দেননি। সমাজে আপনার মতো একজন শাশুড়ি পেলে মেয়েদের আর কোনো চাওয়া পাওয়া থাকতো না। শ্বশুর বাড়িটা ফুলের বাগান হয়ে যেত। আমার 7 কপালের ভাগ্য ছিল আমি আপনার মতো চমৎকার একজন মানুষের সান্নিধ্য পেয়েছি, ভালোবাসা পেয়েছি। আপনার উপর আমার কোনো রাগ অভিমান নাই মা। আমার এমনিতেই কোনো কথাবার্তা বলতে ইচ্ছে করে না। কেন করে না জানি না। সাইমা বেগম একটু শান্ত হলেন, কান্না থামিয়ে গলা স্বাভাবিক করে বললেন, তুমি কি আর আসবে না ছোট বৌমা? আমার এই ঘরটা এমনই শূন্য হয়ে থাকবে? একসাথে হেসে খেলে কত বিকেল আমরা পার করতাম, সেগুলি কি আর ফিরে পাবো না দীক্ষা? দীক্ষার অন্তর হু হু করে উঠল, চোখে জল চাপল। না চাইলেও অবাধ্য মনটা মুচড়ে উঠল এমন আহাকারে। কি জবাব দেবে? মনটাকে এত পাথর করতে চাই, কিন্তু পারে না তো। ওকে সামলানো যে দিনকে দিন বড় দায় হয়ে যাচ্ছে। সাইমা বেগম উত্তর না পেয়ে ফের বললে চলেন, যতদিন তুমি না আসবে ততদিন আমি শিশিরকেও এই বাড়িতে উঠতে দিব না। এই পণ করেছি, আমার বিশ্বাস করো। আমি আমার পণ রেখেছিও, ওর কোনো খোঁজ আমি করিনি। একদিন এসেছিল, বড় বৌমাকে দিয়ে ওর সব জিনিস দিয়ে বিদায় করে দিয়েছি। ও আমার সুন্দর সুখের সংসারটা ভাঙলো। ওকে কি আমি এমনিতেই ছেড়ে দিব? যতই আমার সন্তান হোক, একজন নারীর সবচেয়ে বড় পরিচয় তো তার অস্তিত্বে। আজ তোমার দুঃখ আমি না বুঝলে আমার সেই অস্তিত্বকেই ছোট করা হবে। আমার একটা কথা রাখবে ছোট বৌমা? তুমি ঢাকায় আসো, আমি শিশিরকেও ঢাকায়
একটা সমাধানে তো আসাই উচিত আমাদের। দীক্ষা কোনো রকমে বলল, আমি ওর মুখটা দেখতে চাই না মা। গলা ভেঙে যাচ্ছে ওর, এইটুকু বলতেও অনেক কষ্ট হচ্ছে। হবে নাই বা কেন? এই কথা তো আর ওর মনের না, ওর রুহের না। অন্তর তো আজও সেই অতীতের স্বপ্ন দেখে, সেই মুহূর্তগুলিতে হারিয়ে যায়। কিন্তু বিবেক যে তাকে বাঁকায়, বোঝায়। বাস্তবতা কত কঠিন। সাইমা বেগম বললেন, কেন দেখবে না? তুমি কি এত কমজোর ছোট বৌমা? যা ও করেছে তার শাস্তি আমরা ওকে দেব না কেন? তুমি দিবে না? আর তোমাদের সন্তান, আচ্ছা, তোমার সন্তান ওর কথা তো একবার ভাববে। যদি বড় হয়ে ও আফসোস করে বলে, কেন তুমি আরেকটু চেষ্টা করলে না মা? কেন এত সহজে হাল ছেড়ে চলে এলে? আমি তো বাবার আদরটাই পেতে পারতাম যদি তুমি আরো শক্ত হতে, সব আঁকড়ে ধরতে। তখন, তখন কি হবে দীক্ষা? একবার ভাবো। দীক্ষা চুপ হয়ে গেল। সাইমা বেগম বলে চললেন, এত কষ্ট করে যে সংসারটা গড়েছো, তুমি কি তা এত সহজে ছেড়ে দেওয়া যাবে? দীক্ষার বুকটা চিরে বেরিয়ে এলো। সারাটা জীবন ভালোবাসাকে একটা শত্রু দুর্গ ভেবে আক্রমণ করলো, আর যখন দেখলো দেয়াল ভাঙলো, তখন দেখলাম দুর্গের ভেতরে তুমিই বসে আছো, অপেক্ষারত রাজা হয়ে। মুখ ফুটে এই শব্দগুলি উচ্চারণ করতে পারলো না সে। যুদ্ধটা করবে কার বিরুদ্ধে? শিশিরকে পাওয়ার জন্য? শিশিরের সাথেই যুদ্ধ ঘোষণা করবে? হাস্যকর না? দীক্ষার নীরবতা যেন সাইমা বেগমকে অনেকগুলি প্রশ্নের উত্তর খুঁজে দিলেন। তিনি এবার নরম গলায় স্নেহার সঙ্গে বলেন, ঠিক আছে, আমি আর জোর করব না। সিদ্ধান্ত তোমারই সব। যদি মনে হয় একবার এসো তুমি, শেষ চেষ্টা চালাবে, তবে আমি তোমার সঙ্গে আছি। আর যদি মনে হয় সব শেষ, কোনো দিনও তোমার সঙ্গে এক কাপ চা খাওয়া বিকেল আর আসবে না, তবে আমিও তোমার সঙ্গে থাকবো ছোট বৌমা। মেয়ে মা, মেয়ে মেনেছি তোমায়, মুখে নয় অন্তরেও। দীক্ষার চোখ জোড়া ভিজে এলো। টপ টপ করে পানি গড়িয়ে পড়তে লাগলো দুই এক ফোঁটা। ফোনটা কান থেকে নামিয়ে রাখতেই খালেদা একটা হাত দীক্ষার কাঁধে রাখলেন। কি করবি রে মা? দীক্ষা মায়ের দিকে তাকালো, কান্না ভেজা কণ্ঠে বলল, জানি না মা, কিচ্ছু জানি না। আমার বড্ড অসহায় লাগে জানো মা, কিচ্ছু ভালো লাগে না। আমার বড্ড অসহায় লাগে জানো মা। এই সময়ে ওকে পাশে পাবো, ওর সাপোর্ট পাবো, ভালোবাসা পাবো, এইটুকুই তো চেয়েছিলাম না। খুব বেশি কিছু তো চাইনি। তবু ভাগ্যের এই কার্পণ্য আমায় দিতে। খালেদার বুকের ভেতরটা ঢুকে পড়লো দীক্ষা, কাঁধে মাথা রেখে হু হু করে কেঁদে চলল। পরে আরেকটা সময় খালেদা কিছুই বলতে পারলেন না। সান্ত্বনা দেবার ভাষাও নেই তার। তবে মনে মনে ভাবলেন, এবার তৃণার নাম্বারে ফোন করবে তিনি। ওর মতো মেয়েকে কেটে গাঙে ভাসিয়ে দিতে ইচ্ছে করে, এই কথাটা ওকে শোনাবেন।